আজ আমরা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই সনেটটি থেকে এমসিকিউ গুলি প্র্যাকটিস করব। কিছু আনসার আগে থেকে করে দেওয়া আছে, এগুলি আমরা দেখে নিই। দেখো, 1 নম্বরে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্বিতীয়ত দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ রোমান্টিক পোয়েট, উনি রোমান্টিক পোয়েট ছিলেন, রোমান্টিক কবি। 3 নম্বরে দেখো, while going to Dover, William Wordsworth was accompanied by ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। জেনে রাখো যে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ছিলেন, মানে উনি যখন ডোভারে যাচ্ছিলেন তখন সাথে ওই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ছিলেন। 4. Upon Westminster Bridge was actually written about an experience of the poet that took place in September 1802. 5. Upon Westminster Bridge was composed on September 3, 1802. তাহলে কম্পোজ মানে লেখা হয়েছিল কত সালে? 1802 সালের 3রা সেপ্টেম্বর। 6. William Wordsworth wrote the poem composed upon Westminster Bridge while he was going to France. তাহলে উনি যখন ফ্রান্সে যাচ্ছিলেন তখন কিন্তু কবিতাটি লেখেন। Upon Westminster Bridge is a sonnet. 7 নম্বরেরটা বলছে কি এটা একটা সনেট। সনেট কি 14 লাইনের যে কোনো ইংলিশ কবিতাকে সনেট বলা হয়। এই সনেটে কিন্তু নির্দিষ্ট ছন্দ থাকে, তোমরা জানো ইতিমধ্যে হয়তো। সনেট অনেক রকমের হতে পারে, পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, এই দুটো একই সনেট, আর দুটি আলাদা আলাদা নাম, পেট্রার্কান বা ইটালিয়ান। তারপরে আরেকটা আছে এলিজাবেথান সনেট বা ইংলিশ সনেট, ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট ওটা হচ্ছে এলিজাবেথান সনেট। আর এই যে এই সনেটটি আমরা যেটা পড়ছি বা যেটা প্র্যাকটিস করছি এটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। 9. Upon Westminster Bridge is written in আয়াম্বিক পেন্টামিটার। তো সনেট যে কোনো একটা মিটারে লেখা হয়, তাই এই সনেট আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। আর একটা কি আগেরটা দেখলাম যে এটা হচ্ছে পেট্রার্কান সনেট। দেখো, এটা পেট্রার্কান সনেট এবং এটা একটা সনেট। তো সনেট 14 লাইনের কবিতা এবং নির্দিষ্ট ছন্দে লেখা আছে বলে সনেট, এবং মানে বিশেষভাবে মনে রাখতে হবে যে সনেট 14 লাইনের হয়। তারপরে এটা হচ্ছে পেট্রার্কান সনেট এবং composed upon Westminster Bridge is written in iambic pentameter। এই সনেট পেন্টামিটার আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তারপরে 10. The poem is divided into, এই যে এই কবিতা upon Westminster Bridge ভাগ করা হয়েছে কত ভাগে? into an octave and sestet। মানে এই 14 লাইন, তো এই 14 লাইনের মধ্যে প্রথম যে 8 লাইন আছে সেটাকে বলা হচ্ছে octave এবং পরের যে 6 লাইন সেটাকে বলা হচ্ছে sestet। তারপরে 11. The rhyme scheme used in the poem is, এই যে পোয়েম এখানে যে রাইম স্কিম মানে ছন্দ যে মিল আছে শেষে, তো এটা কি কোন ছন্দ? দেখো, এ বি বি এ সি ডি সি ডি সি ডি, এটা হচ্ছে রাইম স্কিম। মানে সোজা করে মনে রাখতে পারো আব্বা আব্বা সিডি সিডি সিডি। 12. The primary subject of discussion of the poem is the city of London। তাহলে এই যে লন্ডন সিটিকে নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে এই কবিতাতে এবং তার যে সৌন্দর্য। তারপরে দেখো, in upon Westminster Bridge the poet views the city, or at what time of the day did Wordsworth observe the beauty of the city of London? At dawn। মানে একদম সকাল সকাল ভোরবেলা, যখন ধরো সূর্যটা একটু উঠেছে, উষাকাল যেটাকে বলা হয়। 14. In the poem upon Westminster Bridge the poet views the city from a bridge। ওই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে উনি দেখছিলেন দৃশ্যটা, ওই জন্য ব্রিজ। 15. The poet sees London as part of nature। এই যে লন্ডন শহরটাকে উনি প্রকৃতির একটা অংশ হিসাবেই দেখছিলেন। 16. In the poem upon Westminster Bridge London's view is clear। তো ওনার কাছে একদম ক্লিয়ার ছিল, কারণ স্মোকলেস ছিল, কোনো ধোঁয়া ছিল না, তখনও কিন্তু কোনো যানবাহন চলাচল করতে শুরু করেনি, ক্লিয়ার ছিল একদম। 17. The poet of upon Westminster Bridge had never seen such a beautiful
সিন অফ আ মর্নিং। তাহলে এই যে এখানে সকালে এই যে সৌন্দর্য দেখছেন, যে সৌন্দর্য তিনি আগে কখনো দেখেননি। ওই জন্যই তো উনি কি বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। নেক্সট 18, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন লন্ডন। তাহলে লন্ডনের যে ওখানে সৌন্দর্য, তার সেই যে সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, তার থেকে পৃথিবীর আর কোনো সৌন্দর্য নেই যেটা সে দেখাতে পারে। মানে ওইখানকার ওই সৌন্দর্য কবির কাছে সব থেকে বেশি সুন্দর। নেক্সট, Earth has not anything to show more fair. Here, the poet refers to the beauty of London in the early hours of the morning. Next, 20. By saying Earth has not anything to show more fair, the poet suggests that the scenery is the best on that the Earth has ever offered. Next, 21. Earth has not anything to show more fair. The line is an example of hyperbole. তোমাদের জেনে রাখা উচিত যে হাইপারবোলটা কি। হাইপারবোল হচ্ছে যে কোনো জিনিসের যখন আমরা বর্ণনা দিই, এই বর্ণনা দিতে গিয়ে যদি আমরা অতিরিক্ত বলে দিই, মানে অতিরঞ্জিত করে বলি। যেমন ধরো কেউ ধরো একটা সাপ দেখেছে যেটা ধরো 2 ফুট, তো এটা ওর মুখ হতে 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 এত বড় হয়ে যাবে যে 50 ফিটে পরিণত হয়ে যাবে। তার মানে কি, মানুষের স্বভাবই হচ্ছে অতিরঞ্জন করে কোনো কিছু বলা। তো এখানে যে দেখো যে কি বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর মানে হ্যাজ নট এনিথিং, পৃথিবীর এমন অন্য কোনো কিছু নেই টু শো মোর ফেয়ার, আরো বেশি সুন্দর করে দেখাবার। সত্যি কি তাই, যে ওই যে লন্ডনের যে সৌন্দর্য ওখানে দেখাচ্ছেন কবি, ওটাই সব থেকে বেশি সুন্দর, পৃথিবীর আর কোনো সুন্দর জায়গা নেই? তার মানে এটা বেশি করে বলা হচ্ছে যে এটাই সব থেকে বেশি সুন্দর জায়গা, মানে বেশি করে বলা হচ্ছে, ওই জন্য এটা হাইপারবোল। সোজা করে মনে রাখতে পারো যে হাই মানে কি উঁচু বা বেশি, বল মানে বলে দেওয়া, তার মানে বেশি করে বলে দিচ্ছে বলে হাইপারবোল। 22. The person who passes without enjoying the beauty of the London morning is dull. তাহলে যে পাশ কাটিয়ে চলে যায়, যে সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারে না, সে কি ডাল। 23. The person who could pass by the scenery of London in early morning would be dull of soul. Dull would he be of soul? Here, dull means insensitive. Watching the unique beauty of London, Wordsworth wishes the soul of a passerby to be dull. 26. A sight so touching, it is described so as the sight touches one's heart. 27. A sight so touching, here the sight is of the city of London in early morning from the Westminster Bridge. 28. The sight that Wordsworth saw appeared to him as majestic. 29. In the poem Upon Westminster Bridge, the word majesty means impressive beauty. 30. The city wears the beauty of the morning like a garment. 31. The city of London wears, or the garment of the city is the beauty of the morning. 32. The beauty of the morning is compared to a garment because it looks like a piece of cloth. It has the shape of a garment. The city wears it like a human wears a garment. None of these. এটা হবে none of these. 33. The city now doth like a garment wear. The figure of speech used here is personification, simile, both A and B. D. None of these. এটা হবে both A and B. The word
Doth means does. 35. The beauty of the morning is silent and bare. 36. The city is described as silent as it describes the sense of early morning. 37. The morning is described as silent and bare because the hustle and bustle of the city has not yet started. Next, 38. The objects that are lying open on the fields are ships, towers, domes, theatres, and temples. 39. Ships, towers, domes, etc. are opened unto the fields and sky. 40. The architectural structures appears to Wordsworth from the Westminster Bridge as open unto the fields and to the sky. Next, 41. Open unto the fields and to the sky. Here poet refers to a city. 42. Which fields are referred to in this poem? The fields of London which are seen from the Westminster Bridge. A. 43. In the poem, the domes are referred to A. The domes of St. Paul's Cathedral. Next, 44. The towers, domes, theatres and temples appeared bright and glittering. 45. During early morning, the air of London is smokeless. 46. In the poem Upon Westminster Bridge, everything looks bright and glittering because of the smokeless air. 47. Why is the air smokeless? The city is not yet active. 48. Never did sun more beautifully steep. It is a description of a sunny day. 49. According to Wordsworth, the sun steeped valley, rock and hill. 50. What does the first splendor refer to? The rising sun. 51. In his first splendor, valley, rock or hill, the figure of speech used here is personification. 52. Never saw I, never felt. Here, I is William Wordsworth. 53. The calm of the morning at Westminster Bridge is deep. 54. The expression never saw I, never felt a calm so deep suggests that the poet is wonderstruck. 55. A calm so deep means the profound feeling of tranquility. 56. What is the feeling that the poet experiences that he has never experienced before? The feeling of calm. 57. The poet is particularly impressed by the calm and quiet atmosphere. 58. The calmness that the poet felt seeing the beauty of the morning is a very rare and unique experience. 59. Who glided at his own sweet will? The river Thames. 60. The river glided at his own sweet will suggests the river's course is pleasant and aimless. 61. The poet personifies the river Thames as a woman, as a man, as a man. এখানে বলছে এই যে নদীটি টেমস নদী এটাকে পুরুষ হিসেবে ধরা হয়েছে কেন এটা দেখে নাও
এখানে দেখো যে দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। তো এই যে এখানে হিজ আছে, হিজ হিজ মানে এটা তো পুরুষের জন্য ব্যবহার করা হচ্ছে, এটা যদি মেয়ের জন্য হতো তাহলে হার হতো, এই জন্য এটাকে এই নদীটাকে পার্সনিফাই করা হয়েছে পুরুষ হিসাবে। এখানে দেখো দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, তাহলে এই যে এই নদীটাকে পুরুষ হিসাবে ধরা হয়েছে কিভাবে বুঝলাম, কারণ এখানে হিজ ব্যবহার করা হয়েছে প্রোনাউন, আর হিজ শুধুমাত্র পুরুষের জন্য ব্যবহার করা হয়, আর এটা যদি মেয়ে হতো তাহলে হার ব্যবহার করা হতো, এই জন্য আমরা বুঝলাম যে এটাকে পার্সনিফাই তো করা হয়েছে, তবে এই নদীটাকে পুরুষ হিসাবে ধরা হয়েছে। 62. The river glideth at his own sweet will. The expression at his own sweet will means in leisurely way. Next, the river Thames flows smoothly. Next, the river glideth at his own sweet will because no ships or boats are sailing. Next, the river that is mentioned in the poem Upon Westminster Bridge is Thames. 66. What literary device is used in the line "The river glideth at his own sweet will"? Personification. 67. The river glideth at his own sweet will. The synonym of will is a desire. 68. Dear God. Here the figure of speech used is apostrophe. Dear God. This is an exclamation of wonder. The phrase "the very houses seem asleep" means that the houses themselves are asleep. People inside the houses are asleep. Is being early morning. The usual business is yet to start. Both B and C. এটা হবে both B and C. 71. The figure of speech used in "the very houses seem asleep" is personification. 72. The houses of the city of London appear to the poet as asleep. Next, 73. What, according to the poet, is lying still? The mighty heart of the city. 74. The mighty heart is used to refer to the city. 75. And all that mighty heart is lying still. The poet means to say that the city of London is inactive. 76. And all that mighty heart is lying still. Here mighty heart refers to energy or vitality of the city. 77. In the poem lying still suggests literally sleeping. There is no movement or activity. See both A and B. এটা হবে both A and B. 78. What is the object of the poet's celebration? Nature, earth, or London? This is London. 79. How does the speaker feel about the beauty of London? Overwhelmed. 80. The poet enhances London by using superlatives. 81. How does the poet refer to the sun and the river as elements of nature? 82. The mood in the poem is tranquil. 83. Identify the simile. Here the simile is number C. The city wears the beauty of the morning like a garment.
84. What feature of romantic poetry do we see here? Celebration of city as natural landscape. Next, fill in the blanks. Number 1. William Wordsworth is a or an dash poet. এটা হবে British poet. A sonnet is a poem of dash lines. 14 lines. আগেই বললাম এটা. The poet refers to the city of dash in the poem upon Westminster Bridge, London. 4. According to the poet, London is the dash city. A. Fairest. 5. Earth has not anything to show more fair. 6. The poet saw a or an dash sight from the bridge. Touching. 7. One who can pass by such an enchanting beauty would be regarded as dash blind. Aesthetically blind. Aesthetically মানে হচ্ছে নান্দনিক ভাবে. A man would be considered dull if he could dash the majestic sight of London from the Westminster Bridge in the early morning. এটা হবে ignore. 9. Wordsworth describes the beauty of the morning as dash and dash. এটা হবে silent and bare. 10. All the dash glittered in the smokeless air. এটা হবে man-made objects. 11. Never did dash more beautifully steep. Sun. 12. In his first splendor, here his refers to the sun. The word steep in the poem means to be soaked. 14. The first splendor refers to the early morning rays of the sun. 15. A profound dash prevailed all over the atmosphere. Calmness. 16. Wordsworth feels a or an dash which he has never experienced before. Deep calm. The dash glided at his own sweet will. এটা হবে river. Next, the word glideth means এটা হবে flows. The expression dear God conveys the feeling of joy, wonder, amazement, all of these. It will be all of these. 20. The poet suggests that the inhabitants of the city are happy, dead, sleeping, working. Sleeping. 21. The houses look as if they are dash in the poem upon Westminster Bridge. Sleeping. 22. The heart of the city of London is lying dash in Wordsworth poem upon Westminster Bridge. Still. 23. The poet of upon Westminster Bridge was touched by the dash beauty of London. Untainted. আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে তোমাদের চাহিদা মতো ভিডিও আপলোড করা হবে। এই চ্যানেলটি তোমাদের সুবিধার জন্যই, তাই যদি কেউ উপকৃত হয়ে থাকো অবশ্যই জানাবে এবং কোন ধরনের ভিডিও চাও সেটাও জানাবে। আর পরিশেষে এটাই বলবো যে যেহেতু চ্যানেলটি একদমই নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার বন্ধু যাদের এই বিষয়গুলি প্রয়োজন, মানে তারাও তোমার সাথে পড়ছে হয়তো, তাদেরকেও শেয়ার করে দিও। Thanks a lot for keeping concentration with me till the end of the video.